নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আজকে আমাদের অ্যাকোনাইট নিয়ে কিছু বলতে চাই। রমজান মাস, রোজা থাকার পরে সবাই আমরা খুব ক্লান্ত। কথা শোনার ধৈর্য হয়তো অনেকেই থাকবে না, খুব অল্প করে বলে শেষ করব। আমি সর্বপ্রথম মহাত্মা কেন সাহেবের একটি কথা দিয়ে আমি শুরু করতে চাই আমার আজকে আলোচনাটি। বহুদিন থেকে ডক্টর কেন সাহেব বলছেন যে বহুদিন থেকে একটা শিক্ষা প্রচলিত আছে আমাদের হোমিওপ্যাথি শাস্ত্রে। প্রদাহের প্রথম অবস্থায় অ্যাকোনাইট দিবে। সকল পুস্তকে থাকলেও এটা মূলত উৎকৃষ্ট শিক্ষা নয়। সেখানে এটা বলা নেই যে কোন ধাতুর লোকেদের অর্থাৎ প্রদাহে অ্যাকোনাইট দিতে হবে, মানে কোন ধাতুর লোকদের হঠাৎ প্রদাহে অ্যাকোনাইট দিতে হবে, এই কথা কিন্তু কোনো পাঠ্যপুস্তকে লেখা নাই। কিন্তু প্রায় পাঠ্যপুস্তকে লেখা আছে যে প্রদাহের প্রথম অবস্থায় অ্যাকোনাইট দিবেন। কিন্তু কেন সাহেব বলছেন কি যে এটা আসলে উৎকৃষ্ট শিক্ষা নয়। আচ্ছা, তিনি আরো বলছেন যে যদি সম্ভব হয় অ্যাকোনাইট রোগের সব লক্ষণ আপনি নিন, নতুবা অপেক্ষাকৃত সদৃশ্য অন্য ওষুধ দিন। জ্বর হলেই অ্যাকোনাইট দেবার ব্যাপারে তিনি তীব্র বিরোধিতা করেছেন এবং তিনি এটাকে কুচিকিৎসা বলে আখ্যায়িত করেছেন। আচ্ছা, আমাদের অ্যাকোনাইট সম্পর্কে বলার আগে আমি কিছু হিস্টোরিক্যাল কথা বলতে চাই। যে মহাত্মা হ্যানিম্যান 1790 থেকে 1805 সালের মধ্যে বেশ কিছু মহামূল্যবান ওষুধ তিনি প্রুভিং করেন। তার মধ্যে আপনার নাক্সভম, পালসেটিলা, ওপিয়াম, হায়োসিয়ামাস, চাইনা, ইপিকাক, অ্যাকোনাইট, আর্নিকা মন্টেনা, বেলেডোনা, ইগনেশিয়া ইত্যাদি এই সকল খুব গুরুত্বপূর্ণ মেডিসিন গুলো তিনি 1790 থেকে 1805 সালের মধ্যে তিনি প্রুভিং করেন। পরবর্তীতে আরো অনেকেই প্রুভিং করেছেন অ্যাকোনাইট মেডিসিনটা। অ্যাকোনাইটের মতো এত গুরুত্বপূর্ণ একটা মূল্যবান এবং এত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন আজ অবহেলিত। ভুল ব্যবহার, একে সঠিকভাবে চিনতে না পারার জন্য মানব কল্যাণে এই ব্রহ্মাস্ত্র আমরা ব্যবহার করতে পারছি না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। এ দায় আমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনার খর্বতা, হোমিওপ্যাথির পুরো ভালোবাসাহীনতা, হোমিওপ্যাথির প্রতি ভালোবাসা, আস্থাহীনতা, বিশ্বাসহীনতা, অপেশাদারী মনোভাব আমাদের হাসির পাত্র করে তুলেছে। আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা জন্ম নিয়েছে যে অ্যাকোনাইট মানে হলো জ্বর, সর্দি, কাশি, পেট ব্যথা, মাথা ব্যথার ওষুধ। রোগী যে অসুখের কথা বলুক না কেন, ডাক্তার সাহেব বলেন কখন থেকে শুরু হয়েছে আপনার এই অসুবিধা বা এই অসুখটা। রোগী যদি বলে এই তো আজ থেকে, গতকাল রাত থেকে বা 5-6 ঘন্টা আগে থেকে, বাস কাজ হয়ে গেল। রোগীর কথা শেষ না হওয়ার আগেই অ্যাকোনাইট রোগীর হাতে ধরিয়ে দিয়ে বললেন 2-3 ঘন্টা পর পর খাবেন। এই হলো আমাদের অবস্থা। আর অ্যাকোনাইটের অবস্থা আরো করুণ। যাই হোক, একটা গল্প মনে পড়লো, বহু বছর আগে পড়েছিলাম গল্পটা। সেই গল্পটা হলো এরকম যে কিছু সার্কাসের মানুষজন বন থেকে একটা হাতির বাচ্চা ধরে নিয়ে তারা 6 ফুটের লোহার একটা শিকলের মধ্যে তাকে শক্ত করে বেঁধে রেখে দেওয়া হলো। প্রথম দিকে হাতির বাচ্চাটা খুব চেষ্টা করতো যে ওখান থেকে ছিঁড়ে বের হওয়ার জন্য। এই করতে লেগে তার শরীরে বিভিন্ন জায়গায় জিজিরের যে বাঁধনটা ছিল, বাঁধনটার কারণে তার রক্তপাত হতো। এইভাবে এই বাচ্চা হাতিটি বারবার চেষ্টা করতো, বারবারই রক্তাক্ত হতো, তাকে চিকিৎসা দেওয়া হতো। এইভাবে দিনের পর দিন
সে ওই 4 ফুটের একটা লোহার শিকলের মধ্যে সেইভাবে বড় হতে থাকে আস্তে আস্তে। এবং তার একটা বিশ্বাস জন্মায় যে এটাই তার গণ্ডি, এটাই তার পৃথিবী, এটাই তার জীবন, এর বাইরে তার কোনো ক্ষমতা বা কোনো কিছু করার তার কিছু নেই। তার বদ্ধমূল ধারণা তার এটা জন্মায় তার। এই হাতির বাচ্চাটা যখন বড় হয়ে গেল, হঠাৎ করে একদিন সার্কাসে আগুন ধরলো। আগুনে সকল কিছু ঝলসে গেল, কিন্তু এই খুঁটিতে বাঁধা একটা জিঞ্জির তার কাছে মামুলি একটা ব্যাপার। সেখান থেকে ছিঁড়ে কিন্তু সে অবলীলায় কিন্তু ওখান থেকে বের হতে পারতো, বাঁচতে পারতো। কিন্তু তার ওই যে বদ্ধমূল ধারণা, চিন্তা, সে কারণে কিন্তু সে ওই শিকল ছিঁড়ে ওখান থেকে বেরোতে পারেনি, এবং সে ওই 6 ফুটের ভিতরে, ওই সার্কেলের ভিতরে সে আগুনে ঝলসে পুড়ে সে মারা যায়। তো এই গল্পটা বলার আমার একটা উদ্দেশ্য রয়েছে যে আজ থেকে ধরেন 300 বছর আগে মানুষের জীবনযাপন, খাদ্য অভ্যাস, পরিবেশ, সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা, অসুখ বিসুখ, রোগ প্রতিরোধ ক্ষমতা, জীবনী শক্তি, আচার আচরণ কেমন ছিল এটা আমরা অনুমান করতে পারি। আমরা জানি যে সে সময় কি অবস্থা ছিল। আজ 300 বছর পরে, আজ 300 বছর পরে আমাদের অবস্থান কেমন, আমরা কি অবস্থায় আছি, কিসের মধ্য দিয়ে চলছি, আমাদের একটু ভেবে দেখা দরকার। আসলে উন্নত বিশ্বের মানুষরা এই সকল বিষয় অনেক আগেই তারা ওভারকাম করে আসছেন, এবং তারা চেষ্টা করছেন, নতুন নতুন জিনিস নিয়ে ভাবছেন, নতুন নতুন তারা আবিষ্কার করছেন, নতুন ধ্যান ধারণা তারা প্রচার করছেন, বিভিন্ন ভালো ভালো বিষয় তারা করছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং চিন্তা ভাবনার বিস্তার ঘটানো খুবই প্রয়োজন, এবং সেটা অবশ্যই মহাত্মা হ্যানিম্যানের নীতি ও আদর্শকে ধারণ করে। আচ্ছা, অ্যাকোনাইট সম্পর্কে মেটেরিয়া মেডিকাতে আমরা যে তথ্যগুলি পাই, আমি অল্প কিছু করে বলি, সামান্য কিছু বলি। অ্যাকোনাইট একটি পলিক্রেস্ট মেডিসিন, এবং এটি প্ল্যান্ট কিংডমের একটি মেডিসিন। আচ্ছা, অ্যাকোনাইট যেহেতু একটি প্ল্যান্ট কিংডমের মেডিসিন, এর একটু একটু বৈশিষ্ট্য সম্পর্কে না বললেই না, খুবই ইন্টারেস্টিং বিষয়। অ্যাকোনাইট মূলত পাহাড়ি অঞ্চলে এই গাছটা জন্মায় থাকে, এবং এই গাছের একটি বড় বৈশিষ্ট্য হলো যে সে কঠিন পরিস্থিতিতে সে কিন্তু তরতর করে বেড়ে ওঠে এবং সে টিকে থাকে, এবং সে কিন্তু মাটি ছাড়াই কিন্তু এই পাহাড়ের পাথরের ভিতরে সে সুন্দরভাবে মানে বেড়ে ওঠে এবং সে বেঁচে থাকে। এই অ্যাকোনাইটের এটা একটা বড় বৈশিষ্ট্য। আচ্ছা, এর মায়াজাম হলো সোরা, সাইকোটিস এবং টিউবারকুলোসিস। এই 3টা মায়াজামের উপরেই অ্যাকোনাইটের দারুণ ক্রিয়া রয়েছে। মায়াজাম নিয়ে কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন। আচ্ছা, এটা থাক, আজকে না বলে অন্যদিন ইনশাল্লাহ সুযোগ পেলে বলবো। আচ্ছা, অ্যাকোনাইটের এই ওষুধটা মূলত অ্যাকুট এবং ক্রনিক, এই দুটি রোগেই ব্যবহার করা হয়। এই রোগ প্রবণতা কি রকম? এর রোগ প্রবণতা হলো স্ক্রোফুলাস, এবং এরা শীত কাতর হয়। এর ক্রিয়াস্থল হলো স্নায়ু, মন, ব্রেন, হার্ট, ব্লাড সার্কুলেশন, মিউকাস মেমব্রন, সেরাস মেমব্রন, এই সকল জায়গাতে অ্যাকোনাইট দারুণ কাজ করে। অ্যাকোনাইটের কজেশন, আচ্ছা একটু জাস্ট, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, অ্যাকোনাইটের যে কজেশন গুলো আমরা পাই, সেই কজেশন গুলোর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কজেশন গুলো আমরা পাই, সেটার ভিতরে ভয়, ভীতি, শক। শক তো আবার বিভিন্ন প্রকারের শক রয়েছে, এটা একটা বড় ভাস্ট একটা বিষয়। রাগের পরে
এদের একটা বড় সমস্যা তৈরি হয়, ফিজিক্যাল এবং মেন্টাল। মানসিক উৎকণ্ঠা, ঠান্ডা। অ্যাকোনাইটের রোগীদের ঠান্ডার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ঠান্ডা গরমে এদের রোগের বৃদ্ধি ঘটে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা পজিশন। শীতল আবহাওয়ায় এদের রোগ বাড়ে। সূর্যের উত্তাপ এদের সহ্য হয় না, সূর্যের উত্তাপে এদের সমস্যা হয়। ইনজুরি, শারীরিক এবং মানসিক, যে কোনো ইনজুরিতে অ্যাকোনাইট আক্রান্ত হয়। সার্জিক্যাল শক, ঠান্ডা বায়ু প্রবাহ, ঘাম বন্ধ হয়ে অ্যাকোনাইটের অনেক প্রকার সমস্যা তৈরি হয়। সে অসুস্থ হয়ে যায় বিভিন্ন ভাবে, ঘাম বন্ধ হয়ে, এই লক্ষণটা আমরা পাই পজিশনের। খুবই গরম আবহাওয়া জনিত অসুস্থতা, এটা অ্যাকোনাইটের একটি কমন ব্যাপার। আমি অ্যাকোনাইটের রোগ বৃদ্ধি এবং পিকুলিয়ার সিমটম, হ্রাস বৃদ্ধি, এই সম্পর্কে কিছু বলি সামান্য করে। অ্যাকোনাইটের রোগের যে বৃদ্ধিটা ঘটে, সাধারণত রাতেই বৃদ্ধিটা বেশি ঘটে। আলোতে এদের বৃদ্ধি ঘটে। গোলমাল মানে গোলমেলে পরিবেশ, বা যেখানে ঝামেলাপূর্ণ বা গ্যাঞ্জামপূর্ণ, এইসব জায়গাতে এদের রোগের বৃদ্ধিটা বেশি ঘটে। বাম পার্শ্বে ঘুমালে বৃদ্ধি, বিছানা থেকে ওঠার সময় বৃদ্ধি, গান বাজনায় বৃদ্ধি, শ্বাস গ্রহণকালে এদের শ্বাসকষ্ট সমস্যা হয়, এবং ধূমপানে বৃদ্ধি। এই সকল বৃদ্ধিগুলো অ্যাকোনাইটের ভিতর আমরা পাই। এই রোগের উপশম বোধ করে রোগী মুক্ত বাতাসে থাকলে তার উপশম বোধ হয়, সে স্থির থাকলে উপশম বোধ করে, শরীর থেকে ঘাম বের হলে সে উপশম বোধ করে, তার রোগের হ্রাস হয়, বিশ্রাম নিলে তার হ্রাস হয়। কেউ কেউ আছে যে তার অ্যালকোহল বা মদ পান করলে হ্রাস হয়। পিকুলিয়ার সিমটম, এর বেশ কিছু পিকুলিয়ার সিমটম রয়েছে। এই সিমটমের ভিতরে আমরা পাই যেগুলো, সেগুলোর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ হলো, এরা যখন অসুস্থ হয় তখন দেখা যায় যে বিশেষ করে শিশুদের বা মহিলাদের ক্ষেত্রে এটা আমরা বেশি পাই, যে এক গাল লাল গরম, অন্য গাল ফ্যাকাশে হয়ে থাকে। এই পিকুলিয়ার লক্ষণটা অ্যাকোনাইটের ভিতরে আমরা দেখতে পাই। অ্যাকোনাইটের রোগীরা মনে করে যেন মুখমণ্ডল বড় হয়েছে, এটা তাদের মনের ভিতরে প্রশ্ন করলে, মনের ভিতরে ঢুকলে এই জিনিসগুলো তারা বলে। মানে এক্সপ্রেশনটা তাদের এরকম হয় যে সে বলে যে আমার মুখমণ্ডলটা কেন যেন বড় হয়ে গেছে, একটা ভ্রান্ত ধারণা এরকম পোষণ করে তারা। মৃত্যুর দিনক্ষণ তারিখ বলে দেয়, এটা তো অ্যাকোনাইটের একটা মানে কমন সিমটম। যে কেউ জানুক আর না জানুক, যারা হোমিওপ্যাথি আমরা জানি, তারা আমরা জানি অ্যাকোনাইট মানে সে মৃত্যুর দিনক্ষণ তারিখ বলে দেয়। এটা একটা কমন ব্যাপার, কিন্তু তারপরে এটা পিকুলিয়ার লক্ষণের ভিতরে আছে। রোগী মনে করে ঘামের পানি বাম কানে কয়েক ফোঁটা ঢুকছে, এটা রোগী প্রায় মনে করে, এটা একটা পিকুলিয়ার লক্ষণ। আচ্ছা, অ্যাকোনাইটের বাহ্যিক অবয়ব কেমন তা আমরা একটু যাচ করি এবং দেখি যে অ্যাকোনাইট বাহ্যিকভাবে কেমন। আমাদের পূর্বপুরুষরা যেভাবে বলে গেছেন এবং মডার্ন মাস্টাররা যেভাবে বলছেন কথাগুলো, আমরা দুটাকে নিয়ে আসবো এখানে। আমাদের অ্যাকোনাইটের রোগীরা এরা খুব শক্তপোক্ত, বলিষ্ঠ এবং দৃঢ় পেশি অধিকারী। এরা খুবই হৃষ্টপুষ্ট। এরা কালো চুল, কালো চোখ, এদের আমরা মেডিকাতে পাই, এই লক্ষণটা পাই। প্লেথরিক বা রক্ত প্রধান ধাতু বিশিষ্ট, যাদের রক্তে লাল রক্তকণিকা বেশি থাকে তাদেরকে প্লেথরিক বলা হয়। এই ধরনের ধাতু বিশিষ্ট রোগীরাই মূলত অ্যাকোনাইটের। এরা আধুনিক জীবনযাপনে অভ্যস্ত এবং
অলসভাবে ঘরে শুয়ে বসে সময় কাটাতে পছন্দ করে। এরা এই ধরনের হয়ে থাকে। আবহাওয়ার পরিবর্তনে সহজে অসুস্থ হয়ে পড়ে, এটা প্রথমে বলেছি। অ্যাকোনাইটের রোগীরা ভয় পেলে প্রস্রাব পায়খানা মাসিক বন্ধ হয়ে যায়। অ্যাকোনাইটের রোগীদের এটা একটা বড় একটা বিষয় যে ভয় পেলে, আমি বলছি আস্তে আস্তে বিষয়টা নিয়ে আসবো। অ্যাকোনাইট আমরা পোস্টমর্টম করবো, অ্যাকোনাইটকে পোস্টমর্টম করলে কি কি বিষয় আসছে আমরা দেখবো আস্তে আস্তে। এটা ভয় একটা অন্যতম। আচ্ছা, এরা যাই খায় তাতে তিতা লাগে, যদিও এই লক্ষণগুলো অন্যান্য মেডিসিন যেমন স্টার নামেও আছে, আর অন্যান্য কয়েকটা মেডিসিনে আমরা লক্ষণটা পাই। এটা হলো অ্যাকোনাইটের মোটামুটি বাহ্যিক লক্ষণ। আচ্ছা, আমরা অ্যাকোনাইটের অন্দরমহল মানে মনের ভিতরে একটু ঢুকবো। অ্যাকোনাইট কেমন একটু জানবো আমরা। অ্যাকোনাইটকে যদি আমরা খুব গভীরভাবে পর্যালোচনা করি এবং তার মনের গভীরে ঢোকার চেষ্টা করি, তাহলে দেখব ভয় ভয় আর ভয়, মারাত্মক ভয় তাকে আচ্ছন্ন করে রাখে। এই ভয়টা তার জীবনে মৃত্যু পর্যন্ত এই ভয় তাকে আচ্ছন্ন করে রাখে। তার ভিতরে ভয় এবং টেনশন, সব সময় টেনশন, যে কোনো বিষয় নিয়ে তার টেনশন। সে এতটাই টেনশন করে যেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। অ্যাকোনাইটকে যদি পোস্টমর্টম আমরা করি, তার মনের অন্দরমহলে যদি ঢুকি, তাহলে দেখব তার ভিতরে ভয় এবং টেনশন, এই দুটা জিনিস এমন ভাবে আষ্টে পৃষ্ঠে রয়েছে, মানে এমন ভাবে তাকে জড়ায় রেখেছে শিকড়ের মতন, যে তাদের জীবনে এই দুটা জিনিস খুবই ভয়ঙ্কর, এবং তারা সবসময় ভিতরে এই ভয় এবং টেনশন নিয়ে তারা সবসময় জীবনটাকে পরিচালিত করে। আচ্ছা, এদের ভিতরে অস্থিরতা, উত্তেজনা, মৃত্যু ভয়, ভীষণতা, যেন ভয়ের রাজ্যে তার বসবাস। এদের ভিতরে মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে কি পরিমাণ তারা উত্তেজনা প্রবণ এবং অস্থিরতা তাদের ভিতরে মানে রয়েছে, এবং তার সঙ্গে মৃত্যু ভয়, দারুণ ভাবে মৃত্যু ভয়। অ্যাকোনাইটের স্মৃতিশক্তি খুবই দুর্বল। দেখেন, এরা এমন দুর্বল স্মৃতিশক্তির অধিকারী। আমরা জানি যে সিফিলিটিক যারা হয়ে থাকে তাদের স্মৃতিশক্তিটা দুর্বল হয়ে থাকে। তারা হিসাব নিকাশ, এই সকল জাতীয় ক্যালকুলেশন জাতীয় ম্যাথমেটিক্যাল বিষয়ে তারা খুব দুর্বল হয়ে থাকে, এবং তারা অল্পতে উত্তেজিত হয়ে যায়, মারমুখী হয়ে যায়, ধ্বংসাত্মক কাজকাম করে বসে। অ্যাকোনাইট এই জায়গাটাতে অ্যাকোনাইট খুবই স্মৃতিশক্তি দুর্বল। যেমন ধরেন এরা দিন, তারিখ, বার মনে রাখতে পারে না। আপনি যদি একটু একটু বাজান তাদেরকে প্রশ্ন করলে তারা ধরা দেবে আপনাকে যে আজকে কি বার বলেন তো, আজকে কি বার, থামেন একটু দেখতে হবে। তখন মোবাইলটা বের করবে, মোবাইলটা বের করে তারিখটা একটু দেখবে, মানে সঙ্গে সঙ্গে আপনি প্রশ্ন করবেন, উত্তর দিতে পারবে না। এরা বাজারের লিস্ট, ধরেন বাড়ি থেকে বাজারের লিস্ট ধরে দিয়েছে, ছোট একটা জিনিস কোনো কিছু আনতে বলেছে, সে বাজারে গেল, তার নিজের কাজ কাম করলো, সুন্দর সে বাড়ি চলে আসবে। তাকে যদি বলা হয় যে তোমাকে যে জিনিসটা আনতে বললাম এনেছো, ওহো আমি তো ভুলে গেছি, তো সবই নিয়ে আসলাম, ওটা ভুলে গেলাম। এই ধরনের এদের হলো স্মৃতিশক্তি। আচ্ছা, বারবার বারবার স্থান পরিবর্তন, এই রোগীদের আসলে এই যে স্থান পরিবর্তন করার অভ্যাস, এই স্থান পরিবর্তন আবার বিভিন্ন তার ব্যাখ্যা রয়েছে, আমি আস্তে আস্তে বলছি। স্থান পরিবর্তন করে, এরা এক জায়গায় স্থির থাকতে পারে না। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এরা এক জায়গাতে কখনোই স্থির থাকতে পারে না। অস্থির প্রকৃতির মানুষেরা, সব কাজেই তাদের তাড়াহুড়া করার অভ্যাস। এরা এমন প্রকৃতির, আপনি অবাক হয়ে যাবেন যে এরা খেতে বসবে, তাড়াহুড়া করে খাবে, এই তাড়াহুড়া করে খেতে লেগে বিষম লেগে যাবে। তারপরে তাড়াহুড়া করে ব্যাংকের চেক বা কোনো কিছু লিখতে যে ভুল করবে নাম্বার, মানে তাড়াহুড়া করার প্রবণতা। হ্যাঁ, সব কাজে তাদের তাড়াহুড়া করার প্রবণতা। এই জিনিসটা দারুণ ভাবে অ্যাকোনাইটের ভিতরে আছে, এরা সব কাজে তাড়াহুড়া করে।
আচ্ছা, একোনাইটের আরেকটা বিষয় বলি, সেটা হলো যে এরা আলো এবং শব্দ সহ্য করতে পারে না। সেটা জবর একটা বিষয়। যে একোনাইটের রোগীদের ভিতরে আমরা দেখি যে এরা আলো থেকে সবসময় বেঁচে থাকার চেষ্টা করে এবং শব্দ সহ্য করতে পারে না। এই আলোর ব্যাখ্যা রয়েছে। আলো অনেক রকমের আলো আছে, অনেক রকমের বিষয় রয়েছে এর ভিতরে, এবং সেটা বলছি আমি একটু পরে। শব্দ সহ্য করতে পারে না, একটু মোটামুটি মানসিক মনের ভিতরটা একটু ঘুরে নিই, তারপরে বলছি। একোনাইটের রোগীরা মিউজিক বা সঙ্গীত সহ্য করতে পারে না। কেউ কেউ খুবই বিষণ্ণ, মন মরা, দুঃখিত, মানে দুঃখী দুঃখী হয়ে যায়, কারণ অনেকে চোখে পানি চলে আসে। অনেকে এতটাই বিরক্ত হয়ে যায় যে বলে, বন্ধ করো তো, এই সকল আউল ফল জিনিস আমার সামনে বাজিও না। অনেকে এরকম এক্সপ্রেশনও প্রদর্শন করে, তারা আসলে মিউজিকটাকে সহ্য করতে পারে না। এ ধরনের লক্ষণ, আমরা মিউজিক ভালো লাগে না, মিউজিক সহ্য করতে পারে না, আমরা নেট্রাম কাপ, থুজা, নেট্রাম সালভ, তারপরে সেভাইনা, এরকম ধরনের ওষুধে আমরা পাই এই যে মিউজিককে সহ্য করতে পারে না বা সঙ্গীতকে ভালো লাগে না। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই, একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই যে কোনো কিছুতেই চমকে ওঠে। এদের দেখবেন বাচ্চাদেরকে, বাচ্চা বসে আছে, আপনি ঘরে ঢুকবেন, সে চমকে উঠবে, একটু শব্দ করবেন চমকে উঠবে। খালি শিশু না, বয়স্ক মানে বৃদ্ধ পর্যন্ত। বললাম তো, একটা টিভি দেখছে, আপনি পাশে একটু বসেছেন, সে চমকে ওঠে, বুকের ভিতরে হাত দিবে। মানে এই যে চমকানোর যে ব্যাপারটা, সে যে কাজই করুক না কেন, যেই শব্দ শুনুক, যেই আসুক, যেই কিছু করুক না কেন, তাতেই সে চমকে উঠবে। এটা একটা তার মানসিক একটা লক্ষণ, খুবই দারুণ একটা লক্ষণ, মানসিক একটা ব্যাপার। এটা আমরা একোনাইটের ভিতরে পাই, একদম ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত। এদের ভিতরে স্নায়বিক উত্তেজনা অত্যন্ত প্রবল, মানসিক দুশ্চিন্তাগ্রস্ত এরা মানুষ, খুবই দুশ্চিন্তাগ্রস্ত, মানে সবসময় এই দুশ্চিন্তা নিয়েই তারা পথ চলে, এবং তার সঙ্গে প্রচন্ড ভয়। এদের আরেকটা বিষয় আমাদের লক্ষণীয়, যে বাইরে যেতে এদের ভয়। আচ্ছা, বাইরে যেতে ভয়, এই জিনিসটা, বিষয়টা একটু একটু গভীরে যাওয়া দরকার আমাদের, যে বাইরে যেতে ভয়, এই বিষয়টা কেমন। বিষয়টা হলো এরকম যে তাদের ভিতরে এক ধরনের ভয় থাকে, যার কারণে তারা বাইরে যেতে ভয় পায়। সে কারণগুলো কি, আমরা যদি নিজেদের আত্মীয় স্বজন, বাবা মা বা পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, বা যারা নিকট আত্মীয় বা যাদেরকে ভালো করে চিনি, তাদের নেচার সম্পর্কে জানি, আপনারা একটু খোঁজ খবর নিলে জানতে পারবেন যে কিছু মানুষ রয়েছে যে সে বাড়ি থেকে বেরোতে ভয় করে এই কারণে, যে বাহিরে বেরোলে আমার যদি পায়খানার চাপ লাগে, আমার যদি প্রস্রাব বের হয়ে যায়। অনেকে আছে যে এই প্রস্রাব বের হয়ে যাবে, পায়খানা বের হয়ে যাবে, হ্যাঁ, এই ভয়ে তারা বাড়ি থেকে বেরোতেই চায় না। আমরা এরকম অনেক মানুষ পাবো যারা বাড়ি থেকে বের হয় না, এই লজ্জা, এই ভয় থেকে, যে বাইরে গেলে তো আমি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রবলেমটা বড় একটা প্রবলেম, এবং ইভেন পুরুষদের ভিতরে প্রবলেমটা আমরা লক্ষ্য করি, যে অনেক পুরুষ আছে একটু বয়স জ্যেষ্ঠ, তারা বাড়ি থেকে ভয় বের হয় না, যে বাইরে গেলে তো আমার প্রস্রাব পায়খানা হয়ে যাবে, আমি তো আটকাতে পারবো না। এই ভয়ে অনেকেই বাড়ি থেকে বাড়িতে চায় না। এই লক্ষণটা আপনারা কিন্তু এই একোনাইটের রোগীদের মনের ভিতরে ঢুকলে পাবেন। কিন্তু রোগী আপনাকে চট করে বলবে না বিষয়গুলো, আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করে বের করে নিয়ে আসবে। মানুষের ভিড়, উত্তেজনা প্রবণ এলাকা। আচ্ছা, উত্তেজনা প্রবণ এলাকার কথাটা বলি। একোনাইটের রোগীরা যেহেতু খুব ভীতু প্রকৃতির, যে দেখবেন যে কিছু মানুষ আছে যে একটু ভিড় হয়েছে, কিউরিসিটি নিয়ে তারা সে জায়গাতে যায়। যেমন হকাররা বসে রাস্তাতে, সেখানে তারা কথাবার্তা বলে, মানুষজন ভিড় করে ওখানে শুনে হকারের কথা। কিন্তু এদেরকে দেখবেন, এরা কিন্তু ওই ভিড় যাবে যেখানে জায়গা, সেখানে কিন্তু যাবে না। তারপরে কোনো জায়গাতে দেখা যায় যে কিছু গন্ডগোল লেগেছে, মানুষজন ভিড় জমেছে, তারা কিন্তু সেখানে যাবে না। তারপরে তারা এটাও জানে যে রাত হয়ে গেছে, এখন ওই এলাকাতে, যেমন আমরা জানি যে আমাদের শহরের সব এলাকা সেফ না, কিছু এলাকায় রাহাজানি, ছিনতাই, এগুলো বিভিন্ন রকম জিনিস ঘটে থাকে। এরা কিন্তু খুব সচেতন, এই জায়গাটা তারা খুব সচেতন। তারা কিন্তু ওই সময় হলে, তারা মানুষজন না থাকলে, তারা ওই এলাকাতে ওই উত্তেজনা প্রবণ বা ভয়, বা যেসব এলাকাতে ভয় রয়েছে যার যেতে, তার সেসব এলাকা তারা মরাবেই না, সেসব এলাকা যাবেই না, কোনোভাবে তাদেরকে নিয়ে যেতে পারবেন না তাদেরকে।
এটা হলো এই উত্তেজনা প্রবণ এলাকায় যেতে তাদের একটা ভয়। এবং এরা যখন রাস্তা পার হয় তখন তাদের ভিতরে একটা কাজ করে, একটা ভয় কাজ করে যে এই মনে হয় গাড়ি এসে আমাকে মনে হয় পিষে দিয়ে চলে যাবে, এই মনে হয় রিক্সা এসে আমার পাটা ভেঙে দেবে, এই মনে হয় হুন্ডা এসে মনে হয় আমাকে মারি দেবে। এই ধরনের রাস্তা পার হতে লাগলেই তারা এদিক ওদিক তাকাবে এবং ভিতরে ভয়, মানে জান একদম দুক 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 করে ওঠে তাদের ভিতরে, একদম যে রাস্তা পার হতে গেলে তার ভয় লাগে। এবং এই সময় শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ও, একজন আসছিলেন, সরি, দুঃখিত। ঠিক আছে, রাস্তা পারাপারের ভয়ের ব্যাপারটা বললাম। এবং জনবহুল জায়গাতে তাদের ভয়, এটা তো প্রথমে এটা বুঝাই দিয়েছি আমি, নতুন ভাবে বলার কিছু না। ভীতিপূর্ণ মনোভাব, ভীতিপূর্ণ মনোভাব এবং ভাব প্রকাশ করে তারা যখন কোনো বিষয় তাদের ভিতরে আসে, তারা যখন অসুস্থ হয় বা কোনো কাজে বা কোনো কিছু তাদের প্রয়োজন, তখন তারা এমন ভাবে কথা বলে, এমন ভাবে ভাব প্রকাশ করে এবং খুব ভীতিপূর্ণ মনে হয় যে তখন তাকে অনেকে জিজ্ঞাসা করে তোমার কোনো সমস্যা হয়েছে, তোমাকে খুব ভীত দেখাচ্ছে, ব্যাপার কি? মানে তার চোখ মুখ দেখলে তো আপনারা বুঝতে পারবেন যে তার ভিতরে একটা ভয়, এবং সে যখন প্রকাশ মানে ভাষা প্রকাশ করবে তার ভাষার ভিতরে ভয় প্রকাশ পাবে। এবং ভয়ে, এই ভয় তার জীবনটাকে নরক দুর্বিষহ করে তোলে। আবার আরেকটা মানসিক একটা ব্যাপার অ্যাকোনাইটের, যে অ্যাকোনাইট অসুস্থ হলে, সামান্য একটা অসুখ হয়েছে, যেমন ধরেন কোন অ্যাকোনাইটের রোগীর একটা ফোড়া হয়েছে, সে ফোড়াটা লাল হয়ে একটা বড় জায়গা জুড়ে তৈরি হচ্ছে, এখনো পুঁজ হয়নি। সে এটা দেখার পরে, যন্ত্রণা শুরু হওয়ার পরে ডাক্তারের কাছে এসে সে এমন ভাবে কথা বলে যে বলে যে ডাক্তার সাহেব আমার এখানে দেখেন তো লাল হয়ে গেছি, এত বড় ফুলে উঠেছে, এটা কি টিউমার? এটা কি, এটা কি, এটা কি জিনিস বলেন তো আমাকে, এটা ফোড়া? আমি তো কিছু বুঝতে পারছি না, আমার তো খুব ভয় লাগছে। আপনার কেন ভয় লাগছে? বলছে যে না, এরকম তো কখনো হয়নি, কিন্তু ছোটখাটো দু একটা ফোড়া ওঠে, কিন্তু এটা তো অনেক বড় জায়গা জুড়ে রয়েছে, লাল হয়ে আছে, এখান থেকে তো ক্যান্সার ট্যান্সার হয়ে যাবে না? আপনি একটু বলেন না আমাকে, আমার তো টেনশনে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এরা সামান্য কিছু, এই সামান্য কিছু জিনিস দেখলে এদের ভিতরে মনে করেন এমন ভয় যে একটা ছোট জিনিসকে তারা বড় করে ফেলে একদম, এবং ভয়ে তারা অস্থির হয়ে যায়, ছোট অসুখকে বড় অসুখ মনে করে, ক্যান্সার হয়ে গেছে, মানে মানে এদের সীমা নাই আসলে, কল্পনার এমন স্তরে এটা চলে যায় এরা, যে খুবই বিভ্রান্তকর একটা অবস্থা, এবং ছোট জিনিসকে তারা জটিল করে ফেলে। এইরকম মানসিক অবস্থা অ্যাকোনাইটের ভিতরে আমরা লক্ষ্য করি। আচ্ছা, অ্যাকোনাইটের ভিতরে আমরা আরো কিছু লক্ষণ দেখতে পাই, যেমন অন্ধকারে ভয়, হাওয়া বাতাস বলি আমরা অনেকে গ্রামগঞ্জে, জিন ভূতের ভয়। এই ভয়টা মজার কথা মনে পড়লো যে আমাদের এখানে কিছু রোগী আসে, আহ যারা বলে যে আমার হাওয়া বাতাসের সমস্যা রয়েছে, আমার জিনের সমস্যা রয়েছে, আমাকে পান মারার সমস্যা রয়েছে, এরকম বিভিন্ন রকম সমস্যার কথা বল। তা এই রুগীদের একটা জিনিস দেখা যায় যে এরা কিন্তু অন্ধকারকে দারুণ ভাবে ভয় করে। এরা ঘরে লাইট ছাড়া থাকতেই পারে না, মানে জিরো বাল্ব জ্বালিয়ে দিবে বা বাইরে লাইট জ্বালানো থাকতে হবে। এই ধরনের তাদের অন্ধকার থেকে এতই ভয় যে তারা আলো, ছোট্ট করে মৃদু আলো হলে বাইরে থাকতে হবে, মানে অন্ধকারে তারা থাকতে পারে না। এটা তাদের ভিতরে দারুণ ভাবে আছে। এবং তারা আরেকটা জিনিস পোষণ করে যে তারা জিন ভূত দেখতে পায়, হাওয়া বাতাস অনুভব করতে পারে, হ্যাঁ, আমাকে জিনে ভর করে, এই ধরনের কথাবার্তা এদের ভিতরে ব্যাপকভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা এরকম রোগী আমরা অনেকেই পাই, যে জিন ভূতের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, এই জিনিসটা আমরা এই রোগীদের ভিতরে দেখতে পাই। আচ্ছা, ভবিষ্যৎ সম্পর্কে এরা খুবই চিন্তিত এবং খুব উৎকণ্ঠা, এই ভবিষ্যৎ সম্পর্কে, আমার কি হবে, আমার সন্তানের কি হবে, আমার চাকরির কি হবে, আমার ব্যাংক ব্যালেন্সের কি হবে, বয়স হয়ে যাচ্ছে, আমি এখনো কিছু করতে পারলাম না। বিভিন্ন বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে তার হলো টেনশন, তার পরিবার নিয়ে টেনশন, তার নিজেকে নিয়ে টেনশন, তার ক্যারিয়ার নিয়ে টেনশন, হ্যাঁ,
তার অসুখ নিয়ে টেনশন, মানে যাই কিছু করুক না কেন ভবিষ্যৎ সব কিছু নিয়ে তার টেনশন এবং উৎকণ্ঠা, এটা নিয়েই সেই মনে করেন চলতে থাকে। এবং এর ভিতরে যেটা প্রথমেই বলেছি যে পিকুলিয়ার লক্ষণের ভিতরে একটি কথা বলেছি যে ভবিষ্যৎবাণী করে, তার মৃত্যুর দিনক্ষণ সময় সম্পর্কে সে কিন্তু বলে দেয় যে আমার মনে মৃত্যুর সময় হয়ে গেছে, আমি আর বাঁচবো না, তোমরা তাড়াতাড়ি আসো। তার অসুখে পড়লে সে এরকম ধরনের আচরণ করে। এটা হলো অ্যাকোনাইটের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আচরণ, এবং পিকুলিয়ার আচরণের ভিতরে একটা, এবং মানসিক আচরণের ভিতরে আমরা এটা পাই যে সে অসুস্থ হলে, একটু অসুস্থ বেশি হয়ে গেলে সে নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারপরে ছেলে সন্তান, ভাই বোন সবাইকে ডাকে বলে যে আমার মৃত্যুর সময় হয়ে গেছে, আমি আর বাঁচবো না, তোরা যা করার কর, আমার টাইম শেষ, এই তো আমার টাইম শেষ। এইভাবে সে হা হুতাশ করে, এইভাবে সে নিজেকে ব্যাখ্যা করে, ভবিষ্যৎবাণী করে। এই মোটামুটি তার মনের ভিতরে আমরা ঢুকলাম। আমাদের আধা ঘন্টা হয়েছে না? জি স্যার। আমরা 1 ঘন্টার ভিতরে শেষ করলে মনে হয় সবচেয়ে ভালো হয় না, যেহেতু রমজানের মাস। হ্যাঁ, 1 ঘন্টার ভিতরে আমি ওটাই চেষ্টা করবো, খুবই অল্প করে বলে শেষ করে দেবো। আচ্ছা, অ্যাকোনাইটের অনেকগুলো শেড রয়েছে, অনেকগুলো মানসিক লক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম। কিছু বিষয় আমি একটু বলি, সেটা হলো যে এরা একটা জিনিস করে, সেটা হলো এরা যে ভেড়ার পাল রয়েছে না, ভেড়ার পালের মতন এদের একটা মানসিকতা আছে। আর একটা মানসিকতা বলিনি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। এরা যেদিকে ভেড়া যায় সেদিকে অন্য ভেড়াগুলো যায়, এতে এইরকম একটা মেন্টালিটি এদের ভিতরে আমরা পাই, যেখানে এরা অন্য কে কি করছে তার পিছে ছুটবে, ওখানে ভালো কিছু হচ্ছে তার পিছে ছুটবে, ওটা সে করছে তার পিছে ছুটবে, মানে যেখানেই কিছু মানুষজন কিছু করছে তার পিছে সে ছুটবে, ওই চাকরি, ওই যে ব্যবসা, ওই জিনিস। এটা তার ভিতরে কিন্তু খুব দারুণ ভাবে সে এটা করে, এবং সেখানে তার বিচার বিবেচনা করে না। এটা অ্যাকোনাইটের একটা বড় স্বভাব। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমাদের বাংলাদেশে হাই হাই কোম্পানি যেগুলো LMM সিস্টেমে যারা মার্কেটিং সিস্টেমে যারা করে, যেমন ডেস্টিনি বা এরকম আরো অসংখ্য হাই হাই কোম্পানি রয়েছে, আমাদের অনেক উচ্চ শিক্ষিত মানুষ এই সকল জায়গাতে আরো এরকম বেনামি নামি প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করে তারা কিন্তু সর্বস্ব হারিয়ে ফেলেছে। তারা একবার বিচার বিবেচনা করলো না যে তারা যে প্রলোভন দেখাচ্ছে সেটা আদৌ বাস্তবসম্মত কিনা। এই ধরনের লোকরা কিন্তু ওইসব জায়গাতে অর্থ বিনিয়োগ করবে যেখানে তাদের লাভ বেশি, যেখানে মানুষজন বেশি করছে, একটু খোঁজ খবর নিয়ে জাস্ট যেখানে টাকাটা বিনিয়োগ করবে। তারা ভাববেও না, এই বিচারবোধ তাদের ভিতরে থাকে না। অ্যাকোনাইটের এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানসিক একটা ব্যাপার। আচ্ছা, অ্যাকোনাইটের তাহলে মূল বিষয়টা কি হলো, যে অ্যাকোনাইট হলো ভয়, অস্থিরতা, উত্তেজনা, সাধারণ ভয় নয়, একদম চূড়ান্ত মৃত্যু ভয়, অনিবার্য মৃত্যু, এইরকম ভয় তার ভিতরে বিরাজমান, এবং তার টেনশন। অ্যাকোনাইট কে আমরা যদি ব্যাখ্যা করি এবং এক কথা যদি বলি যে অ্যাকোনাইট কেমন, তাহলে অ্যাকোনাইট হলো কালবৈশাখী বা অভ্যন্তরীণ ভূমিকম্পের মতো ভয়ঙ্কর বিভৎস অবস্থা, যা হঠাৎ করে সংঘটিত হয়। এমন অবস্থার নামই হলো অ্যাকোনাইট, সহজ কথা। আচ্ছা, অ্যাকোনাইটের আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই, সেটা হলো যে অ্যাকোনাইটের আমরা দেখি যে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, যারা প্রেগনেন্ট মহিলা, বাচ্চা হওয়ার পূর্বে তারা খুবই টেনশন করে, এবং এই টেনশনের ফলে তাদের বিপি হাই হয়ে এক্লামশিয়া পর্যন্ত চলে যায়। এই ভয় পাওয়ার সময় তারা
যে ভয়টা পায়, সে সময় তারা বলে যে আমার মনে হয় আমি মরে যাবো, বাচ্চা হওয়ার আগে আমি মরে যাবো। এবং সে আশঙ্কা তারা প্রকাশ করে, তারা মুখে বলে এবং তাদের ভাব ভঙ্গিমাতে প্রকাশ পায়। আমরা এটা প্রায় দেখি, এটা একদমই খুবই কমন একটা ব্যাপার অ্যাকোনাইটের রোগীদের ভিতরে, যে বাচ্চা হওয়ার আগে তারা এই ধরনের কথা বলে যে আমি মারা যাব, বাচ্চা হওয়ার আগে আমি মারা যাবো, আমার আর বাঁচতে পারবো না। তারা টেনশন করে, তাদের বিপি হাই করে, এক্লামশিয়া হয়ে যায়। এবং এরকম অবস্থায় আপনি যদি অ্যাকোনাইট ওষুধটা যদি তার মানসিক লক্ষণ দেখে প্রয়োগ করেন, তা আপনাকে কখনো বৃথা হতে হবে না। সে সুন্দর তার নর্মাল ডেলিভারি বা যেটাই বলেন, তার সুন্দরভাবে সেই বিপদ থেকে সে উত্তীর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি অ্যাকোনাইটের একটি কেস আপনাদের সামনে বলি, যে অ্যাকোনাইটের যে প্যাথোলজি কিভাবে তাদের ভিতরে গ্রো করে। একটি শিশুর কথা বলবো আমি। এই শিশুটি 10-12 বছর, আর 10 বছরের বয়স, তার বয়স, একটা মেয়ে বাচ্চা। সে চেম্বারে আসে আমার কাছে, এবং সেখানে সে তার মা বলে, আমি বলি কি সমস্যা আপনার? বলে যে বাচ্চা খেতে চায় না, বাচ্চা খায় না, বাচ্চা কথা বলে না, বাচ্চা লেখাপড়ায় মনোযোগ নাই, বাচ্চা একটুতেই বিমর্ষ, একটুতেই চিৎকার করে ওঠে রাতের বেলাতে, ভয় করে, বলে যে কি আসছে, কি সব দেখতে পাই। তারপরে সে দিন দিন শুকায় যাচ্ছে, সে মানুষ দেখলে ভয় করছে, সে রাস্তা বেরোলেই মনে করেন সে হাত ধরে আমাকে তাকে নিয়ে যেতে হয়। অথচ এই বাচ্চাটা এরকম ছিল না। এই বাচ্চাটা হঠাৎ করে কি যে তার হলো এবং কেন এরকম হলো আমরা বুঝতেই পারছি না। এবং আমরা এর জন্য খুবই, স্বামী স্ত্রী আমরা খুবই ভয়ের ভিতর রয়েছি বাচ্চাটাকে নিয়ে, যে এতটুকু বাচ্চা তার এরকম মানসিক অবস্থা হয়েছে। এবং আমরা তাকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে গেছি। সে ডাক্তার বলছে যে তাকে ঘুমের ওষুধ লিখে দিয়েছে, কিছু ভিটামিন এই জাতীয় কিছু ওষুধ দিয়ে তাকে চিকিৎসা করেছে বেশ কিছু, কিন্তু তার কোনো লাভ না। আমি বললাম যে আপনাদের মূল সমস্যাটা কি? বলছে মূল সমস্যা হলো যে বাচ্চার ভয় এবং বাচ্চার লেখাপড়ার প্রতি কোনো মনোযোগ নাই। সে একটুতেই বিমর্ষ হয়ে যায়। এবং সবচেয়ে বড় আরেকটা খারাপ জিনিস কি ডাক্তার সাহেব, যে সে তার বাবাকে সহ্য করতে পারে না। আমি বললাম যে কেন, বাবা মেয়ের সম্পর্ক কোনো সমস্যা, বাবা কি খুবই রাগী? বলছে না না না, বাবা রাগী না, কিন্তু হঠাৎ করে আমরা প্রায় বছর খানিক ধরে দেখছি যে তার বাবার সঙ্গে তার বনিবনা হয় না, তার বাবার কাছে একদমই যেতে চায় না, বাবার সঙ্গে কথা বলে না, হ্যাঁ, একসঙ্গে এক টেবিলে খায় না, একা একা ঘরে বসে থাকে, চুপ করে বসে থাকে, লেখাপড়া করে না। আমরা তো খুবই ভয়ের ভিতরে রয়েছি যে আমাদের বাচ্চা মানসিক পাগল হয়ে যাচ্ছে, মানসিক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে কিনা। আমি সব কথাগুলো শুনলাম এবং বাচ্চাটার চোখে মুখে দেখলাম যে ভয়, এবং সে খুবই উৎকণ্ঠিত অবস্থায় আছে, মানে ডাক্তারখানায় এসেছে, ছোট একটা মেয়ে। আমি বললাম বাবা মামনি তোমার কি হয়েছে তুমি বলো তো। আহ সে কিছুই বলতে চাচ্ছে না। আমি তাকে বললাম যে তুমি চকলেট খাবা, তা চকলেট পছন্দ করো? তখন সে একটু করে বললো যে হ্যাঁ আঙ্কেল আমি চকলেট পছন্দ করি, আমি ওই আমুলের চকলেট পছন্দ করি। ও আচ্ছা, তুমি আমুল চকলেট খাবা, আমি কি এনে দেবো? বলছে না না, আমি আমুল চকলেট দোকান থেকে নিই। আচ্ছা আচ্ছা, বাবা তোমার কি সমস্যা বাবা বলো তো। তো না গেলে আমার কোনো সমস্যা নাই, বাবা মাই এই বিষয়টাকে ইয়ে করে। কিন্তু তোমার বাবা মা বলছে, তোমার আম্মু বলছে তোমার বাবার সঙ্গে তুমি খেতে বসো না, তুমি খাও না, কথা বলো না, তারপরে তুমি একা একা ঘরে থাকো, তোমার লেখাপড়ায় মনোযোগ নাই, তুমি খেতে চাও না, শুকায় যাচ্ছ, তোমার বিভিন্ন রকমের সমস্যা, তুমি রাতে চিল্লাচিল্লি করো ভয়ে। এটা কেন বাবা, কি রাতে বলে কি দেখো তুমি? তখন সে বলছে যে রাতে বেলা মনে হয় যে আমার কাছে কিছু আসছে, আমার তখন ভয় লাগে। তারপরে আহ আমি এমন এমন জিনিস দেখি যেটা আপনাকে
বলতে পারছে না, মানে বাচ্চা মানুষ তো ওভাবে ব্যাখ্যা করতে পারছে না। আমি তার এক্সপ্রেশন শুনে বুঝতে পারলাম। আমি তার মাকে বললাম যে আপনাদের আহ স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন। রোগী তো আসলে সব কথা খুলে বলতে চায় না। আম, তখন বললো যে না, আমাদের সম্পর্ক ভালো। যে না, আপনাদের সম্পর্কের ব্যাপারটা বলেন, আপনাদের পারিবারিক আইপিআর যে আছে, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, যেটা সেটা কেমন, আপনাদের পরিবেশ কেমন, আপনারা স্বামী স্ত্রীটা কি করেন, আপনাদের একটু পারিবারিক অবয়বটা বলেন আমাকে। তারা বললো যে আমরা স্বামী স্ত্রী, আমার চাকরি করি, আমরা বাসায় থাকতে পারি না বেশি। আর যেহেতু চাকরি করে আমাদের মন মেজাজ একটু কড়াই হয়ে থাকে, বাচ্চাকে সময় দিতে পারি না সেভাবে, তা মাঝে মধ্যে আমাদের একটু ঝগড়া হয়। আমি বললাম যে আপনার স্বামী কি আপনাকে হাত তুলে? মহিলা একটু থতমত খেয়ে গেলেন। বলছি যে আসলে কি বলবো আপনাকে, লজ্জার কথা, ডাক্তার কাছে তো গোপন করে লাভ নাই। আমি, হ্যাঁ, উনি মাঝে মধ্যে আমার গায়ে হাত তোলেন। ও আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনাদের ঝগড়াঝাটির ভিতরে আপনার বাচ্চা কখনো কোনো কিছু দেখেছে? তখন বলছে যে একটু ভেবে বল, আপনি ভেবে বলেন না। বলছে যে হ্যাঁ, একদিন আমি আমি আমাদের স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল লাগে। আমার বাচ্চা বাইরেই ছিল, ডাইনিং টেবিলে খাচ্ছিল। তা আমার স্বামী আমাকে প্রচন্ড মারে এবং বাচ্চা সেটা দেখে ফেলে, এবং দেখে ফেলার ফলে সে ঘরের ভিতরে যে খুব কান্নাকাটি করে। তা আমার আর বুঝতে বাকি রইলো না যে আসলে বাচ্চাটার ভিতরে কিভাবে এই এই জিনিসটা, মেন্টালিটিটা গ্রো করেছে, প্যাথোলজিটা গ্রো করেছে। আসলে মূলত এই বাচ্চাটা, এই যে ভয়, আকস্মিক কোনো দুর্ঘটনা, আকস্মিক অপ্রীতিকর কোনো ঘটনা, এরা দেখলেই কিন্তু সে ভয়ে কিন্তু তারা অস্থির হয়ে যায়। এই কোমলমতি বাচ্চাটা তার মাকে যখন তার বাবা মারছিল এবং এমন ভাবে তাকে প্রহার করছিল, সেটা দেখে সে এমন ভয় পাওয়া পেয়েছে। এই অপ্রীতিকর অবস্থা দেখে, আকস্মিক অবস্থা দেখে তার মনের কোমল মনে আঘাত পেয়েছে, এবং সেই আঘাতের ফলে তার ভিতরে এই প্যাথোলজিটা গ্রো করেছে, এবং সে আস্তে আস্তে বিমর্ষ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে তার ভিতরে ভয়, বিভিন্ন জিনিসের প্রতি, খাদ্যের প্রতি অনীহা, লেখাপড়ার প্রতি মনোযোগ নাই। সে পাগলের মতন বা এরকম আচরণ সে করছে, এবং সে বাবাকে সে পছন্দ করে না, বাবার সঙ্গে খায় না। এই যে তার মেন্টাল, যে সে পুরুষ মানুষকে, সে বাবাকে সে শত্রু ভাবছে, বা বাবাকে সে দূরে হটিয়ে রাখছে, সে পছন্দ করছে না, ঘৃণা করছে, যেটাই করুক, তার ভিতরে সে মেন্টালিটি গুলো কিন্তু এভাবে কিন্তু গ্রো হচ্ছে। এই বাচ্চাটাকে অ্যাকোনাইট দেওয়া হয়েছিল, এবং অ্যাকোনাইট দেওয়ার 15 দিন পরে, অ্যাকোনাইট যদিও স্বল্পক্রিয় ওষুধ, আমরা সবাই জানি যে অ্যাকোনাইট আমরা স্বল্পক্রিয় ওষুধ হিসেবে জানি, কিন্তু আমরা যদি দেখি যে মডার্ন মাস্টাররা, তারা কিন্তু অ্যাকোনাইট কে ক্রনিক ডিজিজে এত দারুণ ভাবে তারা অ্যাপ্লাই করছেন, এবং এত দারুণ দারুণ রেজাল্ট, যেটা কল্পনাও করা যায়। অ্যাকোনাইট শুধু যে একই ডিজিজের মেডিসিন তা কিন্তু নয়, এটা বড় বড় ক্রনিক ডিজিজকেও ইজিলি সে দূরীভূত করে দিতে পারে, তার এতই ক্ষমতা। এই জিনিসটা আমরা কিন্তু, এই যে আমাদের যে মডার্ন মাস্টার রয়েছে, তাদের কেস টেকিং, তাদের প্রেসক্রিপশন দেখলে কিন্তু, আমরা জার্নাল গুলো দেখলে আমরা কিন্তু বুঝতে পারি যে তারা অ্যাকোনাইটটা কি সুন্দরভাবে তারা অ্যাপ্লাই করছে ক্রনিক ডিজিজ গুলোর ক্ষেত্রে। তা আমি এই বিষয়টাকে লক্ষ্য রেখেই বাচ্চাটাকে অ্যাকোনাইট দিয়েছিলাম, এবং 15 দিনের ভিতরে সেই বাচ্চাটার চারিত্রিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, তার খাদ্য রুচি ফিরে আসা, লেখাপড়ায় মনোযোগ হওয়া, আস্তে 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 সে কিন্তু এই সমস্যা থেকে সে রিকভারি করে ফেলে। এটা একদম আমার নিজের চোখে দেখা। এই বাচ্চাটার ভিতরে এই প্যাথোলজিটা গ্রো করছে। এটা অ্যাকোনাইটের একটা জবর একটা বিষয়। এবং আমরা দেখতে পাই যে শিশুদের ক্ষেত্রে যখন বাচ্চাদের দাঁত ওঠে, এই দাঁত ওঠার সময় কিন্তু বাচ্চারা কিন্তু খুব অস্থির হয়ে যায় এবং খুবই কান্নাকাটি করে এবং যন্ত্রণায় চিৎকার করে। কিন্তু শিশুদের কিন্তু আমরা লক্ষ্য করব যে অনেকগুলো মেডিসিন রয়েছে দাঁত ওঠার সময়। সেক্ষেত্রে কিন্তু এই লক্ষণটা আমাদের বিবেচনা করতে হবে। দাঁত ওঠার সময় বাচ্চা খুব উত্তেজনা প্রবণ হয়ে যাবে, অস্থিরতা তাদের প্রকাশ পাবে এবং সে যন্ত্রণায় চিৎকার করবে। ছোট ছোট বাচ্চা দাঁত ওঠার সময় চিৎকার করবে, আর্তনাদ করে কাঁদবে, তাকে থামানো যায় না। এরকম লক্ষণ পেলে আপনারা অ্যাকোনাইট প্রয়োগ করবেন, খুবই দারুণ রেজাল্ট। আচ্ছা, অ্যাকোনাইটের রোগীরা খুবই শক্তিশালী, এদের জীবনী শক্তি খুবই শক্তিশালী, কারণ যেহেতু হৃষ্ট বলিষ্ঠ, এরা বলিষ্ঠ মানুষেরা। কিন্তু এরা আসলে হয় কি যে
কোনো বিপদ বা অপ্রীতিকর অবস্থা হাত থেকে বাঁচার জন্য এরা প্রতিরোধ গড়ে তোলে। যেহেতু এরা রক্ত প্রধান ধাতু এবং সবল সুঠাম দেহের অধিকারী, তাই এরা সহজে ভীষণভাবে উত্তেজনা প্রবণ হয়ে পড়ে। এবং আমরা দেখি যে এরা বাঁচার জন্য, মানে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, খারাপ পরিস্থিতি, সেখান থেকে সে বাঁচার জন্য সে কিছু মেকানিজম প্রয়োগ করে। সেই মেকানিজম গুলোর ভিতরে আমরা কিছু মেকানিজম তার দেখতে পাই। সেটা হলো যে সে একটা কাজ করে, সে কিন্তু মজা করতে চায়। মজা, এই জীবনটাকে সে একটু মজা, মানে আসলে আমি বলতে চাচ্ছি বিষয়টা এরকম যে জীবনের কঠিন সময় চলে আসছে, তার কঠিন পরিস্থিতির ভিতরে সে আক্রান্ত, কিন্তু এর মাঝেও সে মজা করতে চায়। কেন করতে চায়, এই প্রশ্নটা আমার প্রথম কথা, যে কেন সে মজা করতে চায়। এই মজাটা সে কেন, এরকম একটা বিপদের অবস্থা, একটা খারাপ অবস্থা, সে খুবই একটা চাপের ভিতরে আছে, তারপর সে মজা করতে চায়। কেন করতে চায় মজা, যদি প্রশ্ন করি, কারণ আমরা জানি যে সে ভীরু, উৎকণ্ঠিত, সবসময় টেনশন নিয়ে সে চলে। সে অল্প সময়ের জন্য এই যে তার সমস্যা, সেখান থেকে সে বাঁচতে চায়। এটা হলো মূল কথা, এই জায়গাটা থেকে সে বাঁচতে চায়। এই জন্য সে মেকানিজম করে কি, সে বিভিন্ন মজার আনন্দদায়ক জিনিসগুলো খুঁজে বেড়ায়, সার্চিং করে এবং নিজেকে ইনভলভ করে। এই মজার জিনিসগুলো কিন্তু আবার বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন কেউ আছে ধরেন মাছ মারতে গেল, কেউ আছে বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও সিনেমা দেখা, হই হুল্লোড় করা, কোনো ট্যুরে যাওয়া, হ্যাঁ, তারপরে কোনো হোটেলে যে, রেস্টুরেন্টে যে খাওয়া। মানে এক কথা হলো যে যে যেমন মেন্টালিটির, সে সেই রকম ভাবে ওই জায়গাগুলো, মজাগুলো সে খুঁজে নেয়। এই যে বাস্তবতা, এই বাস্তবতা থেকে তার নিজেকে লুকিয়ে রাখার জন্য, আড়াল করার জন্য, এই যে আড়াল করে সে একটা মজা নেবে কিছুক্ষণের জন্য, তার এই সমস্যাটাকে ভুলে থাকার জন্য, এই মজাটা সে করতে চায়। এই মজাটা অ্যাকোনাইটের ভিতরে দারুণ ভাবে আছে, এবং সে এই জন্যই এই বাস্তবতা থেকে মুখ ফিরে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এই পালিয়ে যাওয়া কিন্তু এই কারণে চেষ্টা করে না, তার ভিতরে কিন্তু আশা আছে। কিন্তু তার ভিতরে আশা নিরাশা, এই দুটা কিন্তু পর্যায়ক্রমিক ভাবে চলতে থাকে। সে সে ডাক্তার, রোগী, মানে সে চিকিৎসা করতে করতে বলে, ডাক্তার সাহেব আমি কি ভালো হব না, আমার কি রোগ সারবে না, এতদিন ধরে চিকিৎসা করছি। তার ভিতরে আশা কিন্তু আছে, আবার নিরাশাও আছে। কিন্তু তার সে কিন্তু আশা দেখে যে আমি ভালো হব, কিন্তু পক্ষান্তরে আবার সে নিরাশার কথা ব্যক্ত করে। এই ধরনের লক্ষণগুলো কিন্তু আমরা অ্যাকোনাইটের ভিতরে পাই। অ্যাকোনাইট খুবই বিদ্বেষপরায়ণ, খুবই ক্ষুব্ধ, এরা কারো প্রতি তার ভালোবাসা নাই। এই জিনিসটা আপনারা একটু ভালো করে দেখেন যে প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা ইউনিক। এই যে পৃথিবীতে 800-850 কোটি মানুষ রয়েছে, আমরা প্রত্যেকেই আলাদা, ইন্ডিভিজুয়াল। এবং আমাদের যদি মানসিক লক্ষণ যদি মিলাতে যান, যদি একটা করেও নেন, তাও দেখবে যে 800 থেকে 850 কোটি লক্ষণ আপনার চলে আসছে। প্রত্যেকটা মানুষের ভিতরে বিভিন্ন রকম লক্ষণ। তো এদের ভিতরে একটা জিনিস কাজ করে, সেটা হলো যে এরা কারো প্রতি ভালোবাসা নাই। এরা খুবই স্বার্থপর এবং লোভী প্রকৃতির মানুষ, এবং পরস্ত্রী কাতর, এবং কামুক, এবং হিংসুটে। এদের ভিতরে এই লক্ষণগুলো কিন্তু একদম থরে থরে আছে। কিন্তু এই স্টেট গুলো, এই যে স্বার্থপর, লোভী, পরস্ত্রী কাতরতা, কামুক, হিংসুটে, এটা কিন্তু বিভিন্ন স্টেটে বিভিন্ন সময় তাদের ভিতরে এই প্যাথোলজিটা গ্রো করে, এই মেন্টালিটিটা গ্রো করে। এটার বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে, বিভিন্ন সময় এই জিনিসটা তাদের ভিতরে প্রকাশ করে। কিন্তু আপনি রোগীর কাছ থেকে কিভাবে আপনি এই কথাটা বের করবেন? এই কথাটা আপনি সহজে বের করতে পারবেন না, কারণ রোগী তো আপনার সঙ্গে ওপেন হবে না, আপনাকে তো খোলামেলা কথা বলবে না। আপনাকে এমন ভাবে প্রশ্নের প্যাচে ফেলে তাদের কাছ থেকে এই কথাগুলো উদ্ধার করতে হবে, তবে আপনি সিমিলার পৌঁছাতে পারবেন। তাকে আপনি মানসিক ভাবে বুঝতে পারবেন, শারীরিক ভাবে, মানে এক কথায় দৈহিক এবং মানসিক, তার সব কিছু আপনার হাতের সামনে চলে আসবে। সে কিসের রোগী আসলে মূলত, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে সে হলো এটার রোগী। আবার ধরেন বর্তমানে এক ধরনের মা বাবা আমাদের কাছে আসছে, খুবই, আপনাদের চেম্বারও পাবেন আপনারা। এই ধরনের মা বাবারা সন্তানের অসুস্থতার চেয়ে তারা নিজেরাই বড় অসুস্থ, বড় চিন্তিত, উদ্বিগ্ন, কোনো কিছুর প্রতি ভরসা নাই। ডাক্তার চেঞ্জ করতে 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 করতে, এমবিবিএস ডাক্তার,
হোমিও এমবিবিএস ডিএসএমএস খালি ডাক্তার চেঞ্জ করে, যে যা বলে তাই করে। পাতিগ্রস্ত বাবা মা যাকে বলা হয়। সন্তান সে তো তার অসুখ হবে, সিজনাল অসুখ হবে, তার জ্বর হবে, সর্দি কাশি হবে, সে পড়ে যে ব্যথা পাবে। আরে বাবা, ব্যথা না পেলে সে যদি, আপনি যদি তাকে ব্রয়লার মুরগির মতো করে করে রাখেন বাসার ভিতরে, বা বিভিন্ন ভাবে যদি তাকে ব্রয়লার মুরগি আপনি বানিয়ে রাখেন, তাহলে আপনার সন্তান টিকবে কিভাবে? আপনার সন্তান মানুষ হবে কিভাবে? আপনার সন্তানকে তো প্রকৃতির সঙ্গে মিশতে দিতে হবে, তাকে তো এই প্রকৃতির সঙ্গে লড়াই করে, মানুষের সঙ্গে লড়াই করে তাকে বেঁচে থাকতে হবে। এটি তো মানুষের ধর্ম। তা আপনারা যদি ছোটবেলা থেকে তাদের এইরকম ভাবে মেন্টালিটি যদি তৈরি করতে না পারেন, তাহলে এই বাচ্চা তো আপনি মানুষ করতে পারবেন না। আপনি সামান্য কিছু হচ্ছে কিনা, আজকে আপনার একটু হাঁচি দিয়েছে, সর্দি কাশি হয়েছে, জ্বর হয়েছে, আপনি সঙ্গে সঙ্গে এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন, নিয়ে যে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন। আজকে দেখেন, অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ফলে আজকে যারা 15 থেকে 20 বছরের কিশোর রয়েছে, যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে, কিশোর রয়েছে, যুবকরা রয়েছে, তাদের শরীরে আজকে অ্যান্টিবায়োটিক কাজ করছে না। অ্যান্টিবায়োটিক হলো আমাদের একটা ইমার্জেন্সি মেডিসিন। এই মেডিসিনটা আমরা ইমার্জেন্সি কাজে ব্যবহার করব। কিন্তু দেখেন আজকে এই যে বাচ্চাটা, এই জেনারেশনটা তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই যে কি জন্য ক্ষতিগ্রস্ত হলো আপনারা সবাই বুঝতে পারছেন। এই যে আমাদের এই যে এই সকল বাপ মারা, আমরা নিজেরা সন্তানের ক্ষতি করে ফেলছি। আমরা সন্তানকে একটু সময় দেন, তাকে লড়াই করার সুযোগ দেন। লড়াই করলে তো সে আস্তে আস্তে নিজের ভিতরে প্রতিরোধ ক্ষমতাটা গড়ে উঠবে। তাছাড়া তো সে প্রতিরোধ ক্ষমতাটা গড়ে উঠবে না। আপনারা বাচ্চাদের একটু কিছু হলেই বেশি চিন্তিত হয়েন না। আমাদের ডাক্তারদেরকে এই পরামর্শগুলো রোগীদের দেওয়া উচিত। যারা গ্রহণ করবে মোস্ট ওয়েলকাম, যারা গ্রহণ করবে না তারা গুড বাই, সোজা কথা। তা আমাদের ডাক্তার, আমাদের সঠিক হক কথা আমাদের বলতে হবে, এটাই হলো মূল কথা। সত্য কথা আমরা সবসময় বলবো। তা আজকে রমজান মাস, আমি বেশি কিছু না বলি, আমি ছোট করে অ্যাকোনাইটকে একটু ব্যাখ্যা করলাম। এই বলে আমার আজকের লেকচারটা আমি শেষ করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।